চলো কেমিস্ট্রি শুরু করি আজকে। কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার হচ্ছে পদার্থ। বলো পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলে? না বলতে পারলে সবাই কিন্তু অপদার্থ। বলতে হবে পদার্থ কাকে বলে। পদার্থ কি? আমাদের চারপাশে যা কিছু দেখছি, যার ভর আছে, তাই তো, যা কিছু জায়গা দখল করে, যাকে আমরা সেন্স দ্বারা ফিল করি। এই সামান্য কটা কথা বলতে পারলে না। পদার্থ কি? যার ভর আছে স্যার, যে কিছু জায়গা দখল করে। পদার্থ মানে সে জায়গা দখল করবে, তার ভলিউম আছে। অথবা তুমি বলতে পারো স্যার বায়ু, বায়ুকে তো দেখা যায় না, ওর ভর আছে না, জায়গা দখল করে, কিন্তু বায়ুকে তো আমরা ফিল করতে পারি, তাই তো। তাহলে পদার্থ কাকে বলবো? যার ভর আছে, যার ভর আছে, যার আয়তন আছে, আর যাকে আমরা সেন্স দ্বারা ফিল করে থাকি, ফেল্ট বাই সেন্স। এই তিনটে জিনিস যার মধ্যে আছে তাকে আমরা বলবো পদার্থ। বলো, কিছু বলবে? হ্যাঁ, একদম। ভর আছে, আয়তন আছে, সেন্স আছে, ঠিক আছে, তিনটে আছে, একদম। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। এবার পদার্থ, যে কোনো পদার্থ নিয়ে যদি আমরা কথা বলি, যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি? যে কোনো পদার্থকে ভাঙতে থাকলে তার সবথেকে ছোট কণা পাবো, তার মানে পদার্থ কণা দিয়ে তৈরি, পদার্থ পার্টিকেলস দিয়ে তৈরি। তার মানে কণা, যে কোনো পদার্থ, বা লিখে রাখো অল ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেল, ঠিক আছে। সমস্ত পদার্থই কণা দিয়ে তৈরি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট লিখবে, সমস্ত পদার্থ কণা দিয়ে তৈরি, লিখেছো। তারপরে দ্বিতীয় পয়েন্ট লিখবে, পদার্থের কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল দেখা যায়, সেই আকর্ষণ বলটাকে বলা হয় আন্ত আণবিক আকর্ষণ বল। পদার্থের যে কোনো দুটো কণা, এই ধরো যে কোনো দুটো কণা, এরা একে অপরকে একটা ফোর্স দিয়ে টানছে, একটা বল দিয়ে টানছে, সেই বলটাকে আমরা কি বলছি? ইন্টারমলিকুলার ফোর্স বা আন্ত আণবিক আকর্ষণ বল। ঠিক আছে। এবার যে কোনো পদার্থের দুটো কণার মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয়, তাহলে কণা দুটো খুব কাছাকাছি থাকবে, ওদের মধ্যে গ্যাপ কমে যাবে, ওদের মধ্যে যে ফাঁকা জায়গা সেটা কমে যাবে। যদি দুটো কণার মধ্যে আকর্ষণ বল কম হয়, তাহলে কি হবে? ওরা দূরে থাকবে, ওদের মধ্যে গ্যাপ বেশি থাকবে। এটাকে বলি হচ্ছে আমরা ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার স্পেস বা আন্ত আণবিক গ্যাপ বা স্থান। তাহলে কি পড়লাম? প্রথম পয়েন্ট পড়লাম আমরা, যে কোনো পদার্থ কণা দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। যে কোনো দুটো কণা একে অপরকে একটা বল দিয়ে আকর্ষণ করে, সেটাকে বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে গ্যাপ কম হবে, যদি আকর্ষণ বল কম হয় তাহলে গ্যাপ বেশি হবে। এইটুকুনি বোঝা গেছে? 3 নম্বর পয়েন্ট লিখবে, প্রত্যেক পদার্থের কণাগুলো, প্রত্যেক পদার্থের কণাগুলো সবসময় গতিতে আছে, গতিতে আছে। তোমরাও কি লিখছো? হয়নি? ওকে ওকে, ওই জন্য প্রথমের দিকের পার্টটা করছো নাকি? শেষের দিকের গুলো তোমাদের কিছুটা হয়েছিল। বললাম যে প্রত্যেক পদার্থের কণাগুলোর একটি গতিতে থাকে, বা পদার্থের কণাগুলোর মধ্যে একটা গতি দেখা যায়। সিম্পলি এই মানে কথাটা লেখো, মানে পার্টিকেলস অফ ম্যাটার আর মুভিং কনস্ট্যান্টলি। ওকে, পদার্থের কণাগুলো সবসময় গতিতে আছে। এই যে কঠিন পদার্থ দেখছি, ধরো তুমি একটা পদার্থকে দেখছো কঠিন, কঠিনের যে কণাগুলো গতিতে আছে দেখা তো যাচ্ছে না। এই যে পেন, এই পেনটার মধ্যে যে কণাগুলো আছে গতিতে আছে দেখা তো যাচ্ছে না। তার মানে কি গতিতে নেই? সেটা নয়, সে কণাগুলো গতিতে আছে, আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওটা মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার, খুব ছোট একটা স্ট্রাকচার। এবার গতি বলতে কি এখান থেকে কণা উড়ে চলে যাবে সেটা নয়, এখানে কণাগুলো একটা ফোর্স দিয়ে তো আটকে আছে। ওটা ভাবো স্প্রিং দিয়ে টেনে ধরে রেখেছে, বাট স্প্রিং দিয়ে টেনে ধরে রেখেছে, তারপরেও কণাগুলোর কাছে নিজস্ব শক্তি আছে বলে ওরা জাস্ট
তার একই পজিশনে থেকে নড়াচড়া করছে, ভাইব্রেট করছে। মানে পদার্থের এই সলিডের যে কণাগুলো আছে তারা একই পজিশনে থেকে নড়াচড়া করছে বা ভাইব্রেট করছে। কথাটা বুঝতে পারলে? এবার এই ভাইব্রেশনটা যদি আমি তরলের মধ্যে দেখি, তো তরলের কণাগুলো ছোটাছুটি করছে, ওটা দেখা যায়। দেখা যায় মানে কি করে আমরা দেখতে পাবো? আচ্ছা, যদি জলের মধ্যে আমি এক ফোঁটা ইঙ্ক ফেলি, ইঙ্কটা অটোমেটিক্যালি দেখবে গুলে যায়, তাই তো? আমি যদি কোনো কিছু দিয়ে নাড়িয়ে দিতাম তাহলে 1 সেকেন্ডের মধ্যে গুলে যেত। তাহলে অটোমেটিক্যালি গুলছে মানে নিশ্চয়ই সেখানে কণাগুলো আস্তে আস্তে মুভ করছে। আমি নাড়াচ্ছি না, তার মানে কি কণাগুলো আস্তে আস্তে মুভ করছে। তো তার জন্য তো ইঙ্কের কালিটা পুরোটা জলের মধ্যে মিশে যায়। বোঝা গেল জিনিসটা? তার মানে যে তরলে কণাগুলো ছোটাছুটি করছে, এটা তার একটা এক্সাম্পল। এছাড়াও পরে গিয়ে রবার্ট ব্রাউন বলে একজন বিজ্ঞানী, তিনি ব্রাউনিয়ান মোশন দিয়েছিলেন, ঠিক আছে, কোলয়েডের কণাগুলোর গতি ব্যাখ্যা করার সময় উনি নিজেও এটা প্রমাণ পেয়েছিলেন যে যে কোনো পদার্থ বা তরলের যে কণাগুলো তারা অলরেডি মোশনে আছে, গতিতে আছে, ছোটাছুটি করছে, ঠিক আছে। গ্যাসের কণার ক্ষেত্রে মানে ছোটাছুটিটা আরো বেশি। কেন এটা হয়? কারণ তোমরা একটা জিনিস দেখবে, যে কোনো একটা পদার্থ কঠিন আছে, তাকে কঠিন থেকে তরল করতে গেলে তাকে তোমাকে শক্তি দিতেই হবে, তাপ দিতেই হবে। বুঝতে পারছো জিনিসটা? ধরো এই যে আমরা পদার্থ বলছি, তো যে কোনো পদার্থকে আমরা সাধারণত 3টে অবস্থায় দেখে থাকি। যেটা আজকে আমরা জল পান করছি, এটা কি তরল? ওটাকে যদি আমি ফ্রিজের মধ্যে ভরে দিই কি হবে? কঠিন হয়ে যাবে। ওটাকে যদি আমি আবার গ্যাসের উপরে চাপিয়ে দিই, ওটা কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে, তাই তো? তার মানে আলটিমেট পদার্থটা কি H2O কণা দিয়ে তৈরি জল, বা মানে H2O পার্টিকেল দিয়ে তৈরি বলতে পারি। বাট ওটাই কখনো কঠিন রূপে আছে, কখনো সেটা তরল রূপে আছে, কখনো সেটা গ্যাস রূপে আছে। এবার এটা ডিপেন্ড করছে কিসের ওপরে? এটা ডিপেন্ড করছে উষ্ণতার ওপরে। কখনোই জল 10 ডিগ্রি বা 20 ডিগ্রি উষ্ণতায় কঠিন রূপে থাকবে না। 10 ডিগ্রি বা 20 ডিগ্রি উষ্ণতায় জল সে তরল রূপেই থাকবে। বোঝা গেল? তেমনি এই যে কঠিন কোনো বস্তু, আজকে ধরো একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ড সে কঠিন রূপে আছে, মানে তার কাছে উষ্ণতা কম আছে। তাকে যখন আমি উষ্ণতা বেশি দেবো, উষ্ণতা দেওয়ার মানে কি? দেওয়ার মানে কঠিনের যে কণাগুলো আছে, কণাগুলোকে তুমি এনার্জি দিচ্ছ। তখন এই কণাগুলোর মধ্যে আগে এতটা গ্যাপ ছিল, আগে এরকম ভাবে নড়াচড়া করতো। এখন এনার্জি দিচ্ছ, কণাগুলো আরো বেশি এনার্জি পাচ্ছে, ফলে কি হচ্ছে? আরো বেশি জোরে ছোটাছুটি করছে, ফলে গ্যাপটা বেড়ে যাচ্ছে, তখন সেটা তরলে পরিণত হচ্ছে। এবার এই তরলে কণাগুলোকে যখন তুমি আরো এনার্জি দেবে, ওদের মধ্যে যেটুকু আকর্ষণ বল ছিল সেটা ছেড়ে ওরা বেরিয়ে যাবে, তখন ওরা র্যান্ডামলি ছুটে বেড়াবে, তখন সেটা হয়ে যাচ্ছে গ্যাস। বুঝতে পারছো জিনিসগুলো? তো কোনো পদার্থ কঠিন হিসাবে আছে মানে সে কম উষ্ণতায় আছে, ওই পদার্থটাই তরল হিসাবে আছে মানে সে অবশ্যই বেশি উষ্ণতায় আছে। ওই পদার্থটা আবার যদি গ্যাস হিসাবে আছে, তার মানে সে আরো বেশি উষ্ণতায় আছে। এই বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে একটা পদার্থ কঠিন, কঠিনকে যদি আমি তাপ দিই কি হবে? কঠিনের এই কণাগুলোর মধ্যে আগে গ্যাপ ছিল কম, এই কণাগুলো এনার্জি পাবে, ওটাকে বলা হচ্ছে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি। কারণ তাপ দিচ্ছি, ফলে তাপীয় শক্তি পাচ্ছে। এই শক্তিটার বহিঃপ্রকাশ কি হবে? কণাগুলো ছোটাছুটি করবে। এই যে কণাগুলো ছোটাছুটি করছে, এটাকে বলা হচ্ছে কণাগুলো গতিশক্তি। কারণ গতি লাভ করছে, ছোটাছুটি করছে মানে কি? গতিতে আছে। আর কোনো বস্তু গতিতে থাকলে তার মধ্যে যে শক্তি তৈরি হয় তাকে বলা হয় গতিশক্তি। এই যে দরজাটা আছে, তুমি ধাক্কা দিয়ে মানে ওখানটায় দাঁড়িয়ে থেকে হয়তো ভাঙতে পারবে না, তুমি ছুটে গিয়ে ধাক্কা মারো, দেখো দরজাটা ভেঙে যাবে। কেন এটা হচ্ছে? তার কারণ তুমি গতিতে থাকার দরুন তোমার মধ্যে একটা শক্তি তৈরি হয়েছে, সেই শক্তির কারণে তুমি দরজাটা ভাঙতে পারলে। বুঝতে পারলে জিনিসটা? তো কোনো পদার্থ কঠিন হিসাবে আছে, তার মানে তার মধ্যে এনার্জি কম। তরল কখন হবে? যখন কঠিনকে আমি এনার্জি দেব, তখন কঠিন আর কঠিন থাকতে পারবে না, কঠিনটা তখনই তরল হয়ে যাবে। তরলকে যখন এনার্জি দেবো, তখন সে আর তরল থাকতে পারবে না, তখন সে গ্যাস হয়ে যাবে। ক্লিয়ার এইটুকুনি বিষয়? এবার আমরা এই যে কঠিন অবস্থার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, তরল অবস্থার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, গ্যাসীয় অবস্থারও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, ঠিক আছে? 1 বাই 1 আমরা শুরু করছি। তো প্রথমে আমরা ধরো কঠিন নিয়ে কথা বলি। সলিড, প্রথম কথা হচ্ছে কঠিনের নির্দিষ্ট আকার হয়, তাই তো? যে কোনো একটা কঠিন, তুমি আমার এই পেনটা নিয়ে কথা বলতে পারো, আমার গলায় এখানে যে মাইকটা লাগানো আছে, মাইকটার একটা নির্দিষ্ট শেপ আছে। এই পেনটার শেপটা কেন সামনের দিকটায় ছুঁচলো? কারণ সামনের দিকে যে কণাগুলো আছে, কণাগুলো ঠিক ওইখানেই আছে, ওখান থেকে সে সরে পালাচ্ছে না। তো একটা কঠিন নির্দিষ্ট শেপ কেন নিচ্ছে? তার কারণ তার কণাগুলোর পজিশনটা ফিক্সড আছে, তাই।
এখানকার কণার পজিশন যদি ফিক্স না থাকতো তাহলে এই শেপটা অন্যরকম হতো আজকে। কথাটা বুঝতে পারলে? এই এই ডগাতে যে কটা কণা আছে তারা এখানেই থাকবে, ওখানে থেকেই তারা নড়াচড়া করছে, ভাইব্রেট করছে, তারা ওই পজিশন থেকে কিন্তু সে বেরোচ্ছে না, সেই জন্য কঠিনের শেপের চেঞ্জ হয় না। কিন্তু যদি আমরা একটা তরল নিয়ে কথা বলি, ধরো তোমার জলের ট্রান্সপারেন্ট জলের বোতলটা দাও তো, দাও দাও দাও, ছুড়ে দাও না, অসুবিধা নেই। দেখো এই তরলটা, জলটা খাওয়া যাবে? এটা করোনি তো? দেখো তরলটাকে এখন এই পাত্রে রাখা হয়েছে, এই একটা সিলিন্ড্রিক্যাল শেপ নিয়েছে, ঠিক? আমি যদি একে উল্টো দিকে দিয়ে দিই, এখন শেপটা কি সিলিন্ড্রিক্যাল আছে না শঙ্কু আকৃতির হয়ে গেল? কেন এটা হয়ে গেল? কারণ এইখানে নিচে আগে, এই নিচে আগে যতগুলো কণা ছিল তারা এখন আর নিজের শেপকে ধরে রাখেনি। যখনই আমি নিচে উল্টে দিলাম, কণাগুলো পজিশন চেঞ্জ করে ফেললো। এইখানটা এখন কম সংখ্যক কণা আছে, তো কণার পজিশন চেঞ্জ করার জন্য কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেল। কথাটা বুঝতে পারলে না পারলে না? তোমারটা হবে না, তোমারটা তো দুটো দিকেই তো একই আছে, সিলিন্ড্রিক্যাল আছে, তাহলে তো আমি এদিক ওদিক অন্য বোতল চাইতে পারতাম। তো তরলকে আমরা যে পাত্রে রাখছি ওই পাত্রেরই আকার ধারণ করলো, এটা দেখতে পেলে শেপ ধারণ করছে। এদিকে দিলাম তখন শঙ্কু আকৃতি শেপ ধারণ করলো। ক্লিয়ার? এটা কেন হচ্ছে? কারণ তরলের কণাগুলোর পজিশন ফিক্স নেই, তরলের কণাগুলো ছোটাছুটি করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট কি লিখবে? কঠিনের হ্যাভ ফিক্সড শেপ। কঠিনের কণাগুলোর মধ্যে, কঠিনের শেপটা ফিক্সড হয় কেন, তার কারণটাও লিখে রাখতে পারো। পজিশন অফ পার্টিকেল ইজ ফিক্সড। কঠিনের মধ্যে কণাগুলোর যে পজিশন সেটা ফিক্স থাকার দরুন কঠিন নির্দিষ্ট, বললাম যে কঠিনের নির্দিষ্ট আকার থাকে। কেন থাকে আমি বলছি, শোনো আমার কথাটা শোনো। কোনটা কি লিখলাম? এটা 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 লিখলাম হ্যাভ ফিক্সড শেপ, মানে কঠিনের নির্দিষ্ট আকার আছে। কেন আছে এটা তোমার মাথাতে যদি প্রশ্ন জাগে তাহলে ব্র্যাকেটে লিখে রাখো যে কঠিনের কণাগুলো তার অবস্থার পরিবর্তন করে না। ঠিক আছে, পজিশন অফ পার্টিকেল ইজ ফিক্সড। ওকে, কঠিনের যে কণাগুলো আছে তার পজিশনটা ফিক্স থাকে, বা কঠিনের কণাগুলোর অবস্থানটা ফিক্স থাকে, একই থাকে, সেই কারণে ওর শেপটা ফিক্সড হয়। কিন্তু তরলের ক্ষেত্রে কি দেখলাম? তরলের ক্ষেত্রে তরলকে যে পাত্রে রাখছি সেই পাত্রের আকার ধারণ করছে। বোঝা গেছে এটুকুনি? 2 নম্বর পয়েন্টে আমি যদি কঠিনের জন্য বলি, তো সেটা হচ্ছে ওর আয়তন। একটা কঠিন সে যতটা জায়গা দখল করে, তুমি তাকে যেখানে রাখো না কেন সে অতটাই জায়গা দখল করবে। অর্থাৎ যদি আমি কথা বলি এই পেনটা এখন কতটা জায়গা দখল করে আছে, ঠিক? আমি এখান থেকে যদি সরিয়ে নিলাম, কি আছে? এখানে বায়ু আছে, তো পেনটাকে যখনই নিয়ে আসবো এখানে, ও কি করবে? ও নিজে যতটা জায়গা দখল করবে অতটা বায়ুকে সরিয়ে দেবে। ওটাই তো হচ্ছে ওর আয়তন। বা একটা রোগা ব্যক্তি, আমি যেরকম রোগা ব্যক্তি, আমার আয়তন কম, কোন একটা মোটা ব্যক্তি তার আয়তন বেশি হবে আমার থেকে। তো আয়তন মানে কি? কোনো বস্তু কতটা জায়গা দখল করে। বোঝা গেছে? এবার এই কঠিনটাকে আমি যদি এই বোতলটার ভেতরে যদি পেনটাকে ভরে দিতাম, তাহলে পেনটা কি গোটা বোতল জুড়ে থাকতো, নাকি পেনটা নিজের যতটা জায়গা দখল করে অতটা জুড়েই থাকবে? নিজে যতটা জায়গা দখল করে অতটা জুড়ে থাকবে। কেন এটা? তার কারণ হচ্ছে কঠিনের এই যে কণাগুলোর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা ফিক্সড আছে। এই প্রত্যেকটা কণার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা একই রকম আছে, ফিক্সড। একই রকমের থেকে বড় কথা হচ্ছে ফিক্স থাকে, বাড়া কমা করে না। যদি কণাগুলোর মধ্যে গ্যাপ বেড়ে যেত তাহলে এটা আরো বেশি সাইজ নিত বা বেশি জায়গা দখল করতো, কিন্তু দখল করবে না। কেন? তার কারণ হচ্ছে ওর কণাগুলোর মধ্যে যে গ্যাপ ওটা ফিক্সড, তাই ও একই পরিমাণ জায়গায় দখল করবে, তুমি ওকে যে পাত্রেই রাখো না কেন। বোঝা গেল? তার মানে কঠিনের নির্দিষ্ট আয়তন আছে, বা হ্যাভ ফিক্সড ভলিউম, বা বাংলায় লিখে রাখবে নির্দিষ্ট আয়তন আছে। কেন আয়তনটা নির্দিষ্ট তার কারণটাও যদি তোমাকে জানতে চাই, তুমি বলতে পারবে যে কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক স্থানটা একই থাকে। কঠিনের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক স্থানটা একই থাকে, মানে কঠিনের কণাগুলোর মধ্যে গ্যাপটা একই থাকে, পরিবর্তন হয় না। সেই জন্যই
কঠিন সবসময় একই জায়গা দখল করে, ঠিক আছে? কঠিনের আয়তনের কোনো চেঞ্জ হয় না, বুঝতে পেরেছো? মধ্যে যে কঠিনের কণাগুলোর মধ্যে যে গ্যাপ, ওই গ্যাপটাকে বলছি আন্তঃআণবিক গ্যাপ। কঠিনের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক গ্যাপ একই থাকে, চেঞ্জ হয় না, তাই কঠিন সবসময় একই পরিমাণ জায়গায় দখল করে। বোঝা গেছে? তরলের ক্ষেত্রেও তাই। দেখো এখানে যতটা তরল আছে, তরলটা কিন্তু গোটা পাত্র জুড়ে নেই, ভালো করে বোঝো। কিন্তু তরল পাত্রের আকারটা, শেপটা নিয়েছে, কিন্তু পাত্রের আয়তন, এই পাত্রের আয়তন তো অনেক বড়, তো তরলটাকে উপর অব্দি চলে গেছে, যায়নি তো, পাত্রের আয়তন তো দখল করেনি। কেন করেনি? কারণ তরলের কণাগুলোর মধ্যে যে গ্যাপটা, ওটা ফিক্স থাকে। কণাগুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারছে, আলাদা ইস্যু, কিন্তু কণাগুলোর মধ্যে গ্যাপটা ফিক্সড, পজিশন ফিক্স নেই। কণাগুলো এই একটা কণা যখন উপরে আছে, সে নিচে চলে আসতে পারে, কিন্তু যে কোনো দুটো কণার মধ্যে যেটুকুনি গ্যাপ, ওই গ্যাপটা একই থাকে। তাই তরল সবসময় ওর যতটা আয়তন, সেই অতটা আয়তনই দখল করে, ও পাত্রের আয়তন দখল করে না, ঠিক আছে? তরল নিজের আয়তন, মানে তরলের নির্দিষ্ট আয়তন আছে, তরলের নির্দিষ্ট আকার নেই, কিন্তু তরলের নির্দিষ্ট আয়তন আছে। বোঝা গেল বিষয়টা? তো পাশাপাশি তরলের জন্য এগুলো লিখতে হবে, কঠিনের জন্য যেরকম লিখছো সেরকম তরল বা লিকুইড, লিকুইডের জন্য আমি কি কি লিখতে পারি? লিকুইডের জন্য বলতে পারি লিকুইডের কোনো ফিক্স শেপ নেই, নো ফিক্স শেপ, নো ফিক্স শেপ। লিকুইডকে যে পাত্রে রাখবো, সে পাত্রের আকার ধারণ করে, কিন্তু লিকুইডের ফিক্সড ভলিউম আছে, মানে লিকুইড নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। ওকে, একটা তরলকে আমি যদি এখান থেকে তরলটাকে তুলে যদি একটা বালতিতে ঢেলে দিই, সে এক বালতি হয়ে যাবে না, ওই বালতির কোনায় নিচে অতটুকুনি জায়গা নেবে যতটা এখানে জায়গা নিয়েছে। বোঝা গেল জিনিসটা? এবার দেখো, আচ্ছা এর পাশাপাশি গ্যাসটাও লিখে রাখছি। গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের নো ফিক্স শেপ and no fixed volume, and no fixed volume, মানে গ্যাসের নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। গ্যাসকে তুমি যে পাত্রে রাখবে, সেই পাত্র জুড়ে এসে থাকে, অর্থাৎ সেই পাত্রের শেপটা নিয়ে নিচ্ছে, সেই পাত্রের আয়তনটাও নিয়ে নেয়। মানে ধরে নাও একটা ছোট বোতলে, ধরো তোমার কাছে একটা সবুজ কালারের তোমার কাছে কোনো গ্যাস আছে, ঠিক? এখন সে এই পাত্রে আছে, সে এই পাত্রের শেপ নিয়েছে এবং এই পাত্র জুড়ে আছে, ঠিক আছে? এখন গ্যাসটাকে যদি আমি একটা বড় সিলিন্ডারে ঢেলে দিই না, তখনও তুমি এই গ্যাসের কণাগুলোকে সব জায়গাতেই পাবে, মানে পাত্র জুড়েই থাকবে, অর্থাৎ পাত্রের যে আকার, সেই আকারটাকে নেবে, পাত্র যতটা জায়গা দখল করেছে অতটাই জায়গা দখল করে থাকবে গ্যাসও। বোঝা গেল? কারণ গ্যাসের কণাগুলো তো র্যান্ডামলি ছোটাছুটি করতে পারে, তাই গ্যাস যে কোনো কন্টেনারকে পুরোপুরি ফিল করে দেয়, পুরো কন্টেনার জুড়ে থাকে। কিন্তু দেখো এখানে পুরো তরলটা, পুরো কিন্তু বোতলটা জুড়ে নেই, ওর যতটুকুনি জায়গা লাগবে অতটুকুনি জায়গা নিয়ে আছে। ক্লিয়ার বিষয়টা? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো এই বিষয়টা? এবার দেখো বেসিক দু একটা পয়েন্ট, এগুলো আগেও বলে দিলাম, যে কঠিনের কণাগুলোর মধ্যে এনার্জি কম থাকে, গ্যাসের কণার মধ্যে এনার্জি বেশি থাকে, কারণ কঠিনকে তাপ দিয়েই আমরা তরল বানাই, তরলকে তাপ দিয়ে আমরা গ্যাস বানাই। তো একটা কঠিন, সে যখনই তাপ নিয়ে নিল, তখন সে আর কঠিন থাকবে না, সে তরল হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি একটা জিনিস বলতে পারি, যে কঠিনের কণাগুলো একই পজিশনে থেকে ছোটাছুটি করে, তো তাই বলতে পারি ছোটাছুটিটা তো কম, তরলের থেকে তো কঠিনের কণার ছোটাছুটি কম। তাই আমরা লিখতে পারি যে কঠিনের কণার কাছে গতিশক্তি সব থেকে কম থাকে, কঠিনের কণার কাছে গতি কম, তাই গতিশক্তি সবচেয়ে কম থাকে। মনে থাকবে? মিনিমাম গতিশক্তি বা মিনিমাম কাইনেটিক এনার্জি, কঠিনের কণাগুলোর কাছে মিনিমাম বা সবচেয়ে কম গতিশক্তি থাকে, ঠিক আছে? বাট আমরা যদি গ্যাসের কণা নিয়ে কথা বলি, তো লিখে রাখবে গ্যাসের কণার কাছে ম্যাক্সিমাম গতিশক্তি থাকে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ওকে, গ্যাসের কণার কাছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম গতিশক্তি থাকে।
বুঝতে পারছো সবাই? নাকি ক্যামেরা আছে বলে সব চুপচাপ আছো? এত ডিসেন্ট, এত ভালো ভদ্র আমি তো এরকম দেখিনি, এত শান্তশিষ্ট। তরল হচ্ছে ও হচ্ছে মিডিল ম্যান। ওর কাছে কঠিনের থেকে বেশি ছোটাছুটি আছে, কিন্তু গ্যাসের থেকে কম ছোটাছুটি আছে। বুঝেছো? মানে কঠিনকে তাপ দিলে তবে তো তরল হচ্ছে, তরলকে আরো তাপ দিলে তখন তরল গ্যাস হয়ে যাচ্ছে। তো তরল থাকছে মডারেট লেভেলে, কঠিনের থেকে বেশি ছোটাছুটি, কিন্তু গ্যাসের থেকে ছোটাছুটি কম। বুঝতে পেরেছো? তাই তরল থেকে প্রশ্নটাও আসে না, প্রশ্নটা তোমার এই কঠিন আর গ্যাস থেকে দেয়। তাহলে গতিশক্তির বিষয়টা দেখলাম। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কঠিন তরল গ্যাস কার কণা বা কোন মাধ্যমের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক গ্যাপ সবচেয়ে কম, আন্তঃআণবিক স্থান সবচেয়ে কম, কঠিন হবে। কঠিনের কণার মধ্যে গ্যাপ সবচেয়ে কম। আর গ্যাসের কণার মধ্যে গ্যাপ সবচেয়ে বেশি, গ্যাসের কণাগুলো র্যান্ডামলি ছোটাছুটি করছে। সাধারণত এটা বলা হয় বা ধরা হয় যে গ্যাসের কণাগুলোর মধ্যে আর আকর্ষণ বল থাকে না বললেই চলে। ওকে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেরকম কোনো আকর্ষণ বল নেই ধরা হয়, একদমই নেই, কিন্তু বাস্তব যে গ্যাসগুলো আছে তাদের মধ্যে সামান্য আকর্ষণ বল, যেটাকে ডাইপোল ফোর্স বা বিভিন্ন টাইপের ফোর্স আছে যেগুলো কাজ করে, খুব সামান্য। ক্লিয়ার বিষয়গুলো? তাহলে সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে বিষয় ক্লিয়ার হয়েছে। এবার এই তিনটে অবস্থা ছাড়াও পদার্থ আরো দুটো এক্সট্রিম অবস্থাতে থাকতে পারে, শুধু আরো দুটো নয়, মডার্ন সায়েন্স আরো প্রচুর অবস্থা আবিষ্কার করেছে, কিন্তু অতগুলো আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে আর দুটো অবস্থা জানতে হবে, একটাকে বলা হচ্ছে প্লাজমা দশা, আর একটাকে বলা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে? তো সলিড, লিকুইড, গ্যাস গেল। চতুর্থ দশার নাম কি? চতুর্থ দশার নাম হচ্ছে প্লাজমা দশা। চলো এবার আমরা চতুর্থ দশা শুরু করব। ফোর্থ স্টেট অফ ম্যাটার, পদার্থের চতুর্থ দশা, দ্যাট ইজ প্লাজমা। ওকে, তো প্লাজমা দশাটায় যাওয়ার আগে আমাদেরকে পার্টিকেল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। পার্টিকেল মানে কি বললাম? কণা। ওকে, কোনো পদার্থকে ভাঙতে থাকলে তার মধ্যে ছোট ছোট কণা পাবো তো, ঠিক আছে? কোনো পদার্থকে ভাঙতে থাকলে তার মধ্যে ছোট ছোট আমরা কণা পাবো। এই কণাকে তিন রকম ভাবে ভাগ করা হয়। কি কি? সবচেয়ে যে ছোট কণা তাকে আমরা বলছি হচ্ছে পরমাণু বা অ্যাটম। ওকে, কোনো পদার্থকে ভাঙলে সবচেয়ে যে ছোট কণা তাকে আমরা কি বলছি? পরমাণু বা অ্যাটম। এই যে আমি বলছি না অক্সিজেন, অক্সিজেন বললে তোমরা হয়তো অনেক জায়গায় O2 দেখেছো, ক্লোরিন বললে Cl2 দেখেছো, তাই তো? যদি O2 বা Cl2 এরা ও পরমাণু নয়, এরা হচ্ছে দুটো পরমাণু দিয়ে তৈরি। যদি আমরা অক্সিজেনের পরমাণুর কথা বলি তাহলে শুধু ও দিয়ে বোঝাবো, হাইড্রোজেনের পরমাণু, ক্লোরিনের পরমাণু বোঝালে H, ক্লোরিন মানে শুধু Cl। এই যে একটা কণা নিচ্ছি না, এটা হচ্ছে একটা পরমাণুকে বোঝায়। এবার বাস্তবে এই অক্সিজেন একা থাকতে পারে না, কারণ কি ও আনস্টেবল, ওর অক্টেট ফুলফিল নেই। ঠিক আছে? সেই জন্য কি করে, অক্সিজেন আরেকটা অক্সিজেনের পরমাণুর সাথে যুক্ত হয়ে একসাথে থাকে। তাহলে যে দুটো পরমাণু যুক্ত হয়ে যে কণাটা বানাচ্ছে, বা এই অক্সিজেন তিনটে অক্সিজেন কণা একসাথে যুক্ত হয়ে তোমরা জানো ওজোন গ্যাস বানায়। তাহলে যে O3 এই যে কণাটা, মানে যেখানে একের বেশি বা দুইয়ের বেশি, দুই বা তার থেকে বেশি পরমাণু যুক্ত হয়ে যে কণাগুলো তৈরি করছে, সেই বড় কণাগুলোকে আমরা বলি হচ্ছে অণু বা মলিকিউল। বোঝা গেল জিনিসটা? তাহলে পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট কণা, পরমাণুগুলো দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যে বড় কণা বানাচ্ছে তাকে আমরা বলবো কি? অণু। কার্বন ডাই অক্সাইড কি হবে? এটা একটা অণু, কারণ কি কার্বনের একটা পরমাণু আছে আর অক্সিজেনের দুটো পরমাণু আছে। শুভ বিজয় ভাই, বোঝা গেল বিষয়টা? তো তেমনি তোমাকে যদি বলা হয় নাইট্রিক অ্যাসিড HNO3, তো এটা কি? এটা একটা অণু, কারণ এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন আর তিনটে অক্সিজেনের পরমাণু আছে। এবার এই অণুগুলোর একটা জিনিস, সেটা হচ্ছে পারমাণবিকতা পড়তে হয় তোমাদের, বা অ্যাটমিসিটি বলে একটা টার্ম হয়, অ্যাটমিসিটি। অর্থাৎ একটা অণু বা মলিকিউল কতগুলো অ্যাটম বা পরমাণু দিয়ে তৈরি, সেই সংখ্যাকে বলা হয় অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। কি বললাম? একটা অণু সে অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি হবে, তো কতগুলো অ্যাটম দিয়ে তৈরি সেই সংখ্যাটা।
যেরকম কার্বন ডাই অক্সাইড কতগুলো অ্যাটম দিয়ে তৈরি? 3টে, তার মানে এর অ্যাটমিসিটি হচ্ছে 3। নাইট্রিক অ্যাসিড কতগুলো অ্যাটম দিয়ে তৈরি? দেখো 5টা, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, 3টে অক্সিজেন, তার মানে এর পারমাণবিকতা হচ্ছে 5, অ্যাটমিসিটি হচ্ছে 5। বোঝা গেল জিনিসটা? তার মানে একটা অণু কতগুলো পরমাণু নিয়ে তৈরি সেই সংখ্যাকে বলবো হচ্ছে আমরা অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। তাহলে অণু সবচেয়ে ছোট কণা, অনেকগুলো অণু, সরি, পরমাণু সবচেয়ে ছোট কণা, অনেকগুলো পরমাণু মিলে তৈরি করলো অণু। এত দূর অব্দি ক্লিয়ার তো? আর একটা ছোট জিনিস বলবো, দেখো যে কোনো পরমাণুর মধ্যে, পরমাণুর গঠন তোমরা তো এমনি ছোটবেলায় পড়েছো, একদমই যে পড়োনি তা তো না। পরমাণুর মধ্যে কি কি কণা থাকে মোটামুটি তো জানো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তো নাম শুনেছো। তো পরমাণুর একটা কেন্দ্র হয়, কেন্দ্রকে ঘিরে ইলেকট্রন ঘুরে, এরকম তো শুনেছো, পড়েছো। তো একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন কণার বাইরে ঘুরে বেড়ায় ইলেকট্রন। তো এবং এটাও তোমরা জানো যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, নেগেটিভ কণা, ঠিক? তো একটা পরমাণুতে যেরকম নেগেটিভ কণা আছে সেরকম পজিটিভ কণা প্রোটন থাকে। পরমাণুর কেন্দ্রে পজিটিভ কণা থাকে প্রোটন, আর বাইরে থাকে নেগেটিভ কণা ইলেকট্রন। আর এই যে নিউট্রন কণা, এটা হচ্ছে নিস্তড়িত, নাও পজিটিভ নাও নেগেটিভ, হচ্ছে নিউট্রাল। তার মানে একটা পরমাণুর মধ্যে দেখো যতগুলো পজিটিভ থাকে সাধারণত ততগুলো নেগেটিভ কণাও থাকে। মানে যদি একটা পরমাণুতে যদি একটা প্রোটন থাকে তাহলে একটা ইলেকট্রন থাকবে, একটা পরমাণুর কেন্দ্রে যদি দুটো প্রোটন থাকে তো বাইরেও দুটো ইলেকট্রন থাকবে। কথাটা বোঝা গেল? কেন? কারণ কি পজিটিভ, দেখো দুটো পজিটিভ জিনিস দুটো নেগেটিভ জিনিসকে নিউট্রাল করে দেবে, যে কারণে পরমাণুগুলো নিউট্রাল হয়। এই যে পদার্থটা তো পরমাণু দিয়ে তৈরি, হাত দিলে আমাকে শক্ত মারছে না, তার মানে এর মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ সমান আছে, নিউট্রালাইজড আছে এটা। একটা পরমাণু নিউট্রাল হয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ ওর মধ্যে যতগুলো পজিটিভ জিনিস থাকে ততগুলোই নেগেটিভ জিনিস থাকে। এটুকুনি বোঝা গেল? বোঝা গেল যে পরমাণু হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল একটা পার্টিকেল, পরমাণুর মধ্যে যতগুলো পজিটিভ কণা থাকে ততগুলো নেগেটিভ কণা থাকে। ক্লিয়ার? এরপরে আমরা 3 নম্বর টাইপের কণা পড়বো, যেটাকে বলা হচ্ছে আয়ন। আয়ন কি? এই আয়ন তৈরি হচ্ছে পরমাণু থেকে। পরমাণু তো নিউট্রাল কণা, ভালো করে শোনো, পরমাণু তো নিউট্রাল কণা। তো পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় বা পরমাণু যদি ইলেকট্রন নেয়, তখন পরমাণু পরিণত হয় আয়নে। কি বললাম? একটা অ্যাটম বা পরমাণু, এর থেকে যদি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তখন সেই অ্যাটমটাকে আমরা বলবো হচ্ছে আয়ন। বা এই অ্যাটমটা ধরো কারোর থেকে ইলেকট্রন নিল, তখন এই অ্যাটমটাকে বলবো আমরা আয়ন। বিষয়টা কি আমি একটু একটু করে বলছি, শোনো মন দিয়ে। 3 রকমের কণা, দেখো ধরো সোডিয়াম পরমাণুকে আমরা ছোটবেলা থেকে বইতে পড়েছি, সোডিয়াম Na এরকম 11 লেখা থাকে, দেখেছো তো? এই 11টা কি? 11টা হচ্ছে প্রোটন সংখ্যা বা পজিটিভ চার্জের সংখ্যা। একটা কথা শোনো, এই পরমাণুর কেন্দ্রে এই যে নিউট্রন প্রোটন থাকে, এই নিউট্রন প্রোটন এখান থেকে বেরোতে পারে না। বাইরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন এনার্জি দিলে ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। বা একটা পরমাণু ইলেকট্রন নিতে পারে কিন্তু প্রোটন ছাড়ছে প্রোটন নিচ্ছে, এটা হয় না। কারণ প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে একটা ভীষণ স্ট্রং ফোর্স দিয়ে বাউন্ড থাকে, যে স্ট্রং ফোর্সটা ব্রেক করা যায় না, বা ওটাকে ব্রেক করে প্রোটন বেরিয়ে যেতে পারবে না। কথাটা বুঝতে পারলে? তার মানে একটা পরমাণু থেকে বেরোবে কে? ইলেকট্রন বেরোবে। বা পরমাণুর ভেতরে আসতে পারে কে? ইলেকট্রনই আসতে পারবে। কারণ প্রোটন, কারো কোনো অ্যাটম তো সেও তো প্রোটন ছাড়বে না যে প্রোটন নেবে। কথাটা বুঝতে পারলে? তো আদান প্রদান কিসের হবে? ইলেকট্রনের। এবার সোডিয়াম 11 লিখেছি, এর মানে কি জানো? এর কেন্দ্রে 11টা প্রোটন আছে, পজিটিভ চার্জ। এবার আমি কি বললাম, কোনো পরমাণুতে যতগুলো পজিটিভ চার্জ থাকে বাইরেও ঠিক ততগুলো নেগেটিভ চার্জ থাকবে, ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? তার মানে 11টা পজিটিভ 11টা নেগেটিভকে নিউট্রাল করে দিল, তার মানে এটা একটা অ্যাটম বা এটা একটা পরমাণু। এবার এই যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, ধরো 11টা ইলেকট্রন ছিল, এখন একটা ইলেকট্রনকে সে ছেড়ে দিল, তাহলে 11টার জায়গায় এখন কটা থাকবে? 10টা ইলেকট্রন থাকবে। তো 10টা ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো না পারছো না? সেটা বলো আমাকে প্রথম থেকে, যে স্যার এই জায়গা থেকে আমি বুঝতে পারছি না। তোমাদেরকে না বুঝিয়ে কি আমি যেতে চাই? এটা তোমাদের মনে হয় যে আমি আমার একটা কাজ করতে এসেছি, হড়বড় হড়বড় করে বললাম বলে পালিয়ে গেলাম এখান থেকে? এই করতে এখানে আসিনি। এবার তোমরা যদি নিজেদেরটা নিজেরা না বুঝতে শেখো বা না বুঝতে পারো, এখানে কিন্তু আমার হাত নেই। কোনখান থেকে বলবো বলো? আমি যখন বললাম যে কোন একটা পরমাণুর মধ্যে কি কি কণা থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে।
পরমাণুর এই কেন্দ্রে নিউট্রন আর প্রোটন কণা থাকে বলেছি, যেটা মিলে কি তৈরি হয়, নিউক্লিয়াস। আর বাইরে থাকছে হচ্ছে ইলেকট্রন। এবার নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে বাইরে ততগুলো ইলেকট্রন থাকে, কারণ পজিটিভ যতগুলো আছে ততগুলো নেগেটিভ থাকলে পজিটিভ নেগেটিভকে নিউট্রাল করে দিতে পারবে। বোঝা গেল জিনিসটা? এবার এই জিনিসটা আমরা দেখবো যে মানে কোন একটা পরমাণুর ভেতরে প্রোটন যতটা থাকে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যতটা থাকে। বললাম যে একটা পরমাণু যদি প্রোটনকে ছাড়তে পারবে না, কারণ এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ভীষণ স্ট্রং ফোর্স দিয়ে বাইন্ড আছে। তাহলে পরমাণু থেকে বেরোতে পারে কে? ইলেকট্রন বেরোতে পারে, বা পরমাণু কাউকে যদি নিতে চায় তাহলে ইলেকট্রনকে নিতে পারবে। একটা পরমাণু যদি ইলেকট্রনকে ছেড়ে দেয় বা একটা পরমাণু যদি ইলেকট্রনকে নেয়, তখন আর সে পরমাণু থাকে না, তখন তাকে বলা হবে আয়ন। ঠিক আছে? যেরকম আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, তুমি দেখবে সোডিয়াম 11 নিচে লেখা থাকে, 11টা কি এই প্রোটন সংখ্যাকে বোঝায়। আমি কি বললাম, যতগুলো প্রোটন থাকবে 11টা, ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে 11টায়। ক্লিয়ার? তবে তো 11টা পজিটিভ 11টা নেগেটিভকে নিউট্রাল করে দেবে, ব্যালেন্স করে দেবে। তার মানে কোনো চার্জই থাকছে না, পজিটিভও থাকছে না নেগেটিভও থাকছে না, নিউট্রাল হয়ে যাচ্ছে। এবার এই সোডিয়াম আমি এখানে এঁকে দেখাচ্ছি, সোডিয়াম Na, ধরো Na নিউক্লিয়াসে 11টা পজিটিভ চার্জ আছে। আর এরকম তোমরা জানো প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তারপরে কক্ষে 8টা ইলেকট্রন থাকে, তারপরে কক্ষে 1টা ইলেকট্রন আছে লাস্ট, মানে ও যেহেতু 11টা আছে। তো মোটামুটি কেন্দ্রে 11টা পজিটিভ চার্জ, বাইরে 11টা নেগেটিভ চার্জ। এখন যদি ও একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে ওর মধ্যে ইলেকট্রন কতগুলো হয়ে গেল? 10টা। প্রোটন কতগুলো হয়ে গেছে? 11টা তো ছিলই, 11টাই আছে। তার মানে আলটিমেট কোন চার্জটা বেশি হয়ে গেল? প্রোটন। তো পজিটিভ চার্জ একটা বেশি হয়ে গেল। তো ওই জন্য দেখবে যখন একটা অ্যাটম ইলেকট্রনকে ছেড়ে দেয়, তখন সেই অ্যাটমের মাথায় একটা পজিটিভ চার্জ লেখা হয়, প্লাস লেখা হয়। তার মানে সেটা একটা আয়ন। কেন? তার কারণ হচ্ছে 11টা প্রোটনকে তুমি ভাগ করো, 10টা প্রোটন প্লাস একটা প্রোটনে, এই 10টা ইলেকট্রনকে 10টা প্রোটন তো ব্যালেন্স করে দিল, নিউট্রাল করে দিল। কিন্তু অ্যাটমটা এখনো নিউট্রাল হয়নি। কেন? কারণ কি ওর কাছে একটা এক্সট্রা প্রোটন আছে। তাহলে এক্সট্রা প্রোটনের চার্জটা কি? পজিটিভ চার্জ। তার মানে অ্যাটমটা পজিটিভই থেকে গেল, অর্থাৎ অ্যাটমটা পজিটিভলি চার্জ আয়নে পরিণত হলো। আর ওই পজিটিভলি চার্জ আয়নকে আমরা বলি ক্যাটায়ন। বোঝা গেল? এই আয়ন হচ্ছে দুই রকমের, একটাকে বলি আমরা ক্যাটায়ন, আরেকটাকে বলি আমরা অ্যানায়ন। এবার দেখো বিষয়টা কিভাবে মনে রাখবে। এই পরমাণু থেকে ইলেকট্রন মানে কি? নেগেটিভ জিনিস। তোমার ভেতর থেকে যদি নেগেটিভিটি চলে যায়, তোমার ভেতরে কি পড়ে থাকবে? পজিটিভিটি পড়ে থাকবে, তাই তো? তেমনি মনে রাখবে, অ্যাটম থেকে ইলেকট্রন কেটে বেরিয়ে গেল মানে ও ক্যাটায়নে পরিণত হবে। ক্লিয়ার? তার মানে কোন একটা অ্যাটম সে যদি ইলেকট্রন নেয়, তার মানে সে অ্যানায়নে পরিণত হবে, উল্টোটা। মনে থাকবে বিষয়টা? ক্লিয়ার হলো? এরকম যদি আমরা দেখি ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনকে তোমরা সকলে চেনো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17 লিখিত, অর্থাৎ ওর কেন্দ্রে 17টা পজিটিভ চার্জ আছে, প্রোটন আছে। ঠিক আছে? তেমনি বাইরেও 17টা ইলেকট্রন আছে, বাট ও কি করে? ওর অক্টেট ফুলফিল করার জন্য বাইরে থেকে একটা ইলেকট্রনকে নেয়। তাহলে নিলে কি হয়ে যাবে? 18টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে কেন্দ্রে পজিটিভ চার্জ তো 17টা, কিন্তু নেগেটিভ চার্জ তো 18টা হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ চার্জ একটা বেশি হয়ে গেল, অর্থাৎ ওর কি হয়ে গেল? নেগেটিভলি চার্জ হয়ে গেল। অর্থাৎ আমি তখন Cl মাইনাস লিখবো একটা, ও নেগেটিভলি চার্জ আয়ন, ওকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন। ক্লিয়ার বিষয়টা? আয়ন বিষয়টা ক্লিয়ার তো? ক্যাটায়ন অ্যানায়ন ক্লিয়ার প্রত্যেকের কাছে? কারণ এটা আমাদের বোঝা দরকার। তার কারণ হচ্ছে আমরা যে স্টেটটা পড়বো প্লাজমা, প্লাজমা হচ্ছে আয়োনাইজড পার্টিকেলের একটা দশা। সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন সীতারামের মাসে আমি কি বললাম? কোন জায়গাটা? আমি যেখানে ওকে যখন বোঝানো শুরু করলাম তখন তুমি কোথায় ছিলে? তাহলে তখন তোমার মনে কোয়ারিটা জাগেনি? তখন কি তোমার মনে কোয়ারিটা জাগেনি? আমি তো কি বলছি, যখন আমি পড়ানো শুরু করছি, কারণ এখানেও তো টাইমটা লিমিটেড। এইটা তো নয় যে আমি এখানে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে বকবক করবো। তো তুমি যদি নিজের জিনিসটা নিজে বুঝতে না শেখো, আমি এখনো বলছি, তাহলে কেউ পারবে না তোমাকে শেখাতে। তো তুমি যখনই বুঝতে পারছো না আমাকে তখনই দাঁড় করাবে। প্রত্যেককেই বললাম যে যখনই বুঝতে পারবে না তখনই আমাকে দাঁড় করাবে। ক্লিয়ার? কোথা থেকে বলবো বলো? হ্যাঁ, অ্যানায়ন ক্যাটায়ন কাকে বলে? তুমি একটা জিনিস মানতে পেরেছো কি এখনো, যে একটা পরমাণুর ভেতরে কি কি থাকে? কি কি থাকে? একটা পরমাণুর ভেতরে কি কি কণা থাকে? প্রোটন,
নিউট্রন, ইলেকট্রন। তো পরমাণুর কেন্দ্রটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন কণা থাকে, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এবং আমি কি বললাম যে একটা পরমাণু কোনোদিনও প্রোটন আর নিউট্রনকে ছাড়তে পারবে না, কারণ প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে একটা স্ট্রং ফোর্স দিয়ে বাউন্ড থাকে। তাহলে ছাড়তে পারবে কাকে? ইলেকট্রনকে। তার মানে একটা পরমাণু ইলেকট্রন ছাড়তে পারে বা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এইটুকুনি নিয়ে কোনো ডাউট নেই। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বললাম যে একটা পরমাণু ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, অর্থাৎ যতগুলো পজিটিভ চার্জ থাকে ততগুলো নেগেটিভ চার্জ থাকে। অর্থাৎ যদি 10টা প্রোটন থাকে, বাইরে 10টা ইলেকট্রন থাকবে, তাই 10টা পজিটিভ 10টা নেগেটিভকে ব্যালেন্স করে দেবে। ক্লিয়ার? তার মানে একটা পরমাণু মানে নিস্তড়িত কণা। একটা পরমাণু হচ্ছে নিস্তড়িত কণা, ওর মধ্যে কোনো আধান থাকে না, অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ নিউট্রাল করে দেয়, নিউট্রাল একটা কণা। এটুকুনি ক্লিয়ার? এবার এই পরমাণুটা যার মধ্যে 10টা প্রোটন আছে 10টা ইলেকট্রন আছে, ও যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, ছাড়বে কেন? আমি ওকে যদি ছাড়তে বাধ্য করি, কিভাবে ছাড়তে বাধ্য করতে পারি? হিট দিলাম। হিট দিলে পরে কি হবে? ইলেকট্রন এনার্জি পাবে, এক্সাইট হবে। এক্সাইট হয়ে দেখো এই পজিটিভ ইলেকট্রনকে টেনে ধরে আছে, কিন্তু তুমি ওকে এনার্জি দিচ্ছ। ধরো আমি তোমাকে টেনে ধরে আছি, আমি তোমাকে বোঝাচ্ছি ভাই পড়াশোনা কর, এই কর ও কর, আর তোমার বন্ধুরা সারাদিন তোমাকে বোঝাচ্ছে পড়াশোনা করে কিছু হবে না, ব্যবসা কর, গাড়ি হবে, চারি হবে, এ হবে। তুমি কোন দিকে প্রলোভিত হবে? অবভিয়াসলি তুমি ওই দিকটা বেশি প্রলোভিত হবে, তোমাকে আরো বেশি জন বোঝাচ্ছে, আর আমি একা তোমাকে পড়ার জন্য বলছি। তাহলে তুমি কি হবে? ছিটকে চলে যাবে আমার থেকে। তো তেমনি ইলেকট্রন এরকম ছিটকে চলে যায়। বুঝতে পারলে বিষয়টা? ইলেকট্রন কেন যাবে? এবার তুমি বলে ইলেকট্রন কেন নেবে? কারোর দরকার আছে ইলেকট্রন, তাই সে নিতেও পারে। ঠিক আছে? তো ওটাই আমরা যাচ্ছি না এখন। আমরা এখন এটা ভাবি যে ইলেকট্রনের আদান প্রদান হতেই পারে। তো ধরো একটা পরমাণু সে যদি ইলেকট্রনকে ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিল, 10টা ছিল তখন কটা হয়ে যাবে? 9টা ইলেকট্রন হবে। তো 9টা ইলেকট্রন হবে, কিন্তু কেন্দ্রে পজিটিভ চার্জ কটা আছে? 10টা। তাহলে 10টা প্রোটনকে আমি যদি 9টা প্রোটন প্লাস একটা প্রোটনে ভাগ করলাম, দেখো এই 9টা ইলেকট্রনকে 9টা প্রোটন তো নিউট্রাল করে দেবে, তারপরেও অ্যাটমের মধ্যে একটা পজিটিভ জিনিস এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? অ্যাটমটা পজিটিভলি চার্জ হয়ে গেল। কারণ প্রোটন আর ইলেকট্রন তো সমান নয়, বেশি কোনটা? পজিটিভ জিনিসটা বেশি। তার মানে অ্যাটমটা পজিটিভলি চার্জ হয়ে গেল। তো তোমাকে আমি ভালো জিনিস বোঝাচ্ছি, তোমাকে আরেকজন খারাপ জিনিস বোঝাচ্ছে। এবার ভালো জিনিসটা যদি আমি বেশি বুঝিয়ে ফেললি তোমাকে, তাহলে তোমার ভেতরে পজিটিভিটি থেকে যাবে। তো তেমনি অ্যাটমের ক্ষেত্রেও তাই হলো। অ্যাটমটার মধ্যে ইলেকট্রন চলে যাওয়াতে, নেগেটিভ জিনিস চলে যাওয়াতে ওর মধ্যে পজিটিভিটি চলে এলো। তার মানে এটার অ্যাটম থাকলো না, পজিটিভলি চার্জ পার্টিকেল হয়ে গেল। আর ওই পজিটিভলি চার্জ পার্টিকেলকে আমরা এখানে ক্যাটায়ন বলছি বা একটা আয়ন বলছি। এই আয়ন হচ্ছে দু রকমের, একটাকে বলছি ক্যাটায়ন, একটাকে বলছি অ্যানায়ন। ক্যাটায়ন কারা? যেটা হচ্ছে পজিটিভলি চার্জ আয়ন। পজিটিভ চার্জ কি করে আসবে? মনে রাখবে অ্যাটম থেকে ইলেকট্রন কেটে বেরিয়ে গেছে, তাহলে অ্যাটমটা ক্যাটায়নে পরিণত হবে। ঠিক আছে? ঠিক আছে, একটু তুমি যদি এইভাবে মনে রাখতে চাও তো এইভাবে মনে রাখতে পারো। কার চাইতে বেশি কম? প্রোটনের চাইতে। ঠিক আছে? ক্লিয়ার? বা সিম্পলি এটা মনে রাখো না যে একটা অ্যাটম সে তো নিউট্রাল, তার মধ্যে ভালো খারাপ দুটোই আছে। এবার আমি যদি খারাপটাকে ত্যাগ করি, তাহলে ভালোটা আমার মধ্যে পড়ে থাকবে, অর্থাৎ পজিটিভ জিনিসটা পড়ে থাকবে, মানে আমি পজিটিভলি চার্জ হয়ে গেলাম। আর আমি যদি ভালো খারাপ দুটো সমান আছে, এবার আমি চারিদিক থেকে খারাপ জিনিসটা নিচ্ছি বা নেগেটিভ জিনিসটা নিচ্ছি, ইলেকট্রন নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবো? আমি অ্যানায়নে পরিণত হয়ে যাব, নেগেটিভলি চার্জ আয়নে পরিণত হয়ে যাব। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্যাটায়ন অ্যানায়ন কি ক্লিয়ার হয়েছে? আয়ন ক্লিয়ার? এখন আর কেউ ভয়ে বলবে না ডাউট আছে। ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে প্লাজমা অবধি পৌঁছাতে পারবো না। ঠিক আছে, ছেড়ে দিলাম।